হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। সো 10 মিনিট স্কুলে ফ্রি ডেমো ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সৌরভ ভাই আছি তোমাদের সাথে। আজকে আমরা খুবই চমৎকার একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমার পেছনে যে স্ক্রিনটা রয়েছে লেখাগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছো দেখতে পাচ্ছি। সো যারা যারা জয়েন করে ফেলেছো চট জলদি নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে জয়েন করেছো এবং কার কি অবস্থা পড়ালেখার। দেখি আমরা তো আগের কারিকুলাম থেকে বের হয়ে এসে আবারও তারও আগের যে কারিকুলাম ছিল সেটাতে ফেরত চলে গিয়েছে, অর্থাৎ সৃজনশীল শিক্ষা ব্যবস্থা আবারও চলে এসেছে। সো এই জায়গায় আমাদেরকে অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হয়। প্রথমত সৃজনশীল কিভাবে লিখতে হয়, এমসিকিউ আসে, তো এক কথায় উত্তর আসে, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন আসে, অনুধাবন আসে। সো এই সকল বিষয়গুলো নিয়ে আমাদেরকে কিন্তু ধারণা থাকতে হয়, তাই না? সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো, কিভাবে পরীক্ষা আমরা ভালো করতে পারি, এই মুক্তিযুদ্ধের যে টপিক গুলো রয়েছে এগুলো নিয়ে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিন্দু সাহা আমাদের সাথে জয়েন করে ফেলেছে, সে নেত্রকোনা থেকে জয়েন করে ফেলেছে, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি আরো অনেকেই জয়েন করছো। সো একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে জয়েন করছো এবং কার কি অবস্থা, একটু জানাও তো পড়ালেখার কার কি অবস্থা। দেখি আমরা আর কিছুক্ষণের মধ্যে পুরো ফুল ক্লাসে চলে যাব একদম, যেটার জন্য আজকে আমরা এসেছি সবাই। সো এটা নিয়ে আলোচনা করব। সো মুক্তিযুদ্ধ তো আমরা দেখা যাচ্ছে যে এর আগের ক্লাসেও পড়ে এসেছো না, জানো তো? এর আগের ক্লাসেও তো পড়েছো, তাই না? মুক্তিযুদ্ধ নিয়ে তো তোমরা এর আগের ক্লাসেও পড়েছো, তারপর এখনো পড়ছো এবং ভবিষ্যতেও আসলে পড়বে। সো মুক্তিযুদ্ধ টপিকটা খুবই কমন একটা টপিক। সো এই টপিকটা আমাদেরকে প্রত্যেকটা ক্লাসে পড়তে হয়। সো এখন তোমরা যদি কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলো প্রত্যেকটা ক্লাসে তোমাদের যদি জানা থাকে, তাহলে নতুন করে আবার আর পড়তে হবে না, ঠিক আছে? নতুন করে আবার আর পড়তে হবে না। ওই টপিকগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার নতুন ইনফরমেশন যেগুলো সেগুলো জানলেই হবে। ওকে, আচ্ছা। সো এইগুলো নিয়ে আজকে দেখিয়ে দিব পুরো বিষয়টা যে কিভাবে করতে হবে না করতে হবে। কারিমা সরকার জয়েন করেছে, সে বলেছে সে কুমিল্লা থেকে আমাদের সাথে আছে, ভেরি গুড। সোফিয়া আছে আমাদের সাথে, সামিয়া আছো। সামিয়া বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শ্রেয়া সাহা বলছো হ্যালো হ্যালো শ্রেয়া। তারপর সোফিয়া কিন্তু নোয়াখালী থেকে জয়েন করেছে, ওকে। উম্মে হাফসা আছো, মারজান আছো, লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি জানাতুল ফেরদৌস জানাচ্ছ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কাশফি আক্তার আছো আমাদের সাথে। আমার সাথে দেখতে পাচ্ছি নাজনীন আছো, ঈশিতা চৌধুরী আছো, মেহেরিমা আছো আমাদের সাথে, রুমি খান আছো জামালগঞ্জ থেকে, সামিয়া আছো, জানাতুল ফেরদৌস আছো আমাদের সাথে, নাজনীনকে তোমাদের দেখতে পেয়েছি, মিম আছো গোপালগঞ্জ থেকে, কাশফিয়া কুমিল্লা থেকে যুক্ত হয়েছে, ভেরি গুড। সো আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? জানাতুল ফেরদৌস, সিমরান সবাই চলে এসেছো, আদয় রহমান, মুমতাহানা, ফারহানা। সো যারা যারা নতুন যুক্ত হয়েছো সবাইকে সালাম দিচ্ছ, যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? সো সবার কমেন্ট তো একসাথে আলাদা আলাদা করে নেওয়া সম্ভব না। সো সবারটা একসাথে নিয়ে নিচ্ছি। জাইমা কিন্তু আমাদের পেইড ব্যাচে এসে চলে এসেছে, ভেরি গুড। সো কারা কারা আমাদের অনলাইন ব্যাচে না, একটু জানাও তো কমেন্ট করে দেখি। যারা একদমই নতুন, কারা অনলাইন ব্যাচে না, একটু জানাও তো আমাদের দেখি। তারপর তন্ময় আছো পাবনা থেকে, জাইমা, মাস্তুরা, নাদিয়া, শ্রেয়া, আব্দুল্লাহ, সুবামনি, ওকে। সো আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই, ঠিক আছে? আমি তোমাদের সৌরভ ভাইয়া, এই যে পাশেই আছে। সো তোমাদের সৌরভ ভাইয়া, আমি 10 মিনিট স্কুলে আছি, বাংলা এবং বিজিএস পড়িয়ে থাকি তোমাদের। সো তোমাদের সাথে দেখা হবে যদি তোমরা অনলাইন বেসিসে যুক্ত হয়ে যাও, প্রায় রেগুলার বেসিসেই দেখা হবে তোমাদের সাথে। সো কোনো চিন্তা নাই। তারপর অনেকে দেখতে পাচ্ছি, জান্নাত, মুসলিমা, সাহেলি, তন্ময়, ওরা সবাই নতুন, ভেরি গুড। শ্রেয়া, সো শ্রেয়া আমাদের অনলাইন ব্যাচের। সো বাকি যারা অনলাইন ব্যাচে নেই, আশা করি আজকের ক্লাসটা দেখার পর তোমার অবশ্যই ইচ্ছা করবে অনলাইন ব্যাচে চলে আসার জন্য, ঠিক আছে? ওকে, সো আমরা দেরি করবো না, সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? ক্লাসে চলে যাই। আচ্ছা, তো এখন শুরুতে আমরা আলোচনা করব সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, অর্থাৎ আমরা যে মুক্তিযুদ্ধে অংশ নিলাম, এই মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ধারণাটা কোথা থেকে আসলো, কিভাবে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, এটার পটভূমি বা এটার হিস্ট্রিটা কি, এটা শুরুতে আমরা জানবো, ঠিক আছে? এটা এটা আমরা জানবো। তারপর আমাদের এই যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ক্ষেত্রে 7ই মার্চের ভাষণ এবং স্বাধীনতার একটা প্রস্তুতি ছিল, সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? যে কিভাবে প্রস্তুতি কিভাবে মানুষজন অংশ নিয়েছিল, ভাষণটা কিরকম ছিল, এবং লাস্টলি 25শে মার্চের নারকীয় একটা হত্যাযজ্ঞ হয়েছিল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, ওকে।
এই তিনটা জিনিস হচ্ছে আমরা আলোচনা করব। রাজা সাহা কিন্তু একটু আগে হচ্ছে আমার ক্লাস করে এসেছে, ভেরি গুড। সো সে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট। সো যারা যারা হচ্ছে অনলাইন ব্যাচের স্টুডেন্ট, দেখে ভালো লাগছে যে আমাদের সাথে তো ইতিমধ্যে আছোই। যারা একদমই নতুন, এখন অনলাইন ব্যাচে যুক্ত হওনি, আশা করছি তোমাদেরকে আজকে ক্লাসের পর অনলাইন ব্যাচে দেখতে পাবো, ঠিক আছে? তো চলো একদম সরাসরি শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, সো শুরুতেই তোমরা আমাকে বলো তো, ওনাকে তো আমরা চিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা কি জানো এই দুইজন ভদ্রলোকের নাম কি, এই দুজন ব্যক্তির নাম কি? এই দুজন ব্যক্তির নাম কি বলো তো? ক্লাস শুরু হয় না কেন সাবিত? শুরু তো হয়ে গিয়েছে, একটু কমেন্ট করে জানাও এবার যে হচ্ছে এই দুইজন ব্যক্তিকে তোমরা কি চেনো কিনা। এই দুইজন ব্যক্তিকে তোমরা চেনো কিনা, দেখি কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও চেনো কিনা। আচ্ছা, মনির আছো, তারপর চাকমা আছো, এমডি আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নীরব চেনো না, কোনো সমস্যা নেই। তানিশা সালাম দিচ্ছো, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া ওয়ালাইকুম আসসালাম। তো এখন একটু জানাও যে হচ্ছে তোমরা এই দুইজন ব্যক্তিকে চেনো কিনা, এই পাশের দুইজন ব্যক্তিকে একটু কমেন্ট করে জানাও তো দেখি, এই দুইজন ব্যক্তিকে তোমরা চেনো কিনা, কে কে চেনো একটু জানাও তো দেখি। লুবাইনাও চেনে না, কেউই চিনতে পারছো না। উম আচ্ছা, হাবিব বলছে ভুট্টো মনে হয়। নিহাল যদি চিনে থাকো নাম দুটো বলে ফেলো চট জলদি দেখি। অনেকে, বেশিরভাগই চেনো না। সৈকত বলছো শেখ মুজিব, আয়ুব খান, ইয়াহিয়া খান, তাই? তারপর প্রার্থিত বলছো ভুট্টো এবং ইয়াহিয়া খান, ভেরি গুড। সো ইনি হচ্ছেন আমাদের পাকিস্তানের পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। নাম কি ভাইয়া? জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো। পাশের জনকে কে কে চেনো একটু বলো তো দেখি, আমি সাইড দিয়ে দিই। তোমরা ছবিটা একটু ভালো মতো দেখো, ছবিটা একটু ভালো মতো দেখো, দেখে হচ্ছে আমাকে জানাও তোমরা চিনতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও তো দেখি। ঠিকঠাক মতো একটু কমেন্ট করে জানাও যে দেখি তোমরা চিনতে পারছো কিনা, দেখি কে কে চিনতে পারছো বলো তো দেখি, কে কে চিনতে পারছো দেখি। আমার পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো এখানে, তাদের তো পারার কথা এটা, কারণ তাদেরকে আমি পড়িয়েছি, একদম ভালো মতো পড়িয়েছি। সো একটু বলো তো দেখি কে কে আছেন এখানে, একটু কমেন্ট করে জানাও দেখি। ভেরি গুড, ইয়াহিয়া খান, ভেরি গুড। সো মুমতাহানা বলে ফেলেছে ইয়াহিয়া খান। সো যেটা ঘটে, 1970 সালে একটা সাধারণ নির্বাচন হয় ভাইয়া, ঠিক আছে? পাকিস্তানের সাধারণ নির্বাচন হয় কবে? 1970 সালে। সো 1970 সালের এই নির্বাচনে দেখা যায় হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে আমাদের কি করে, প্রচুর পরিমাণে নিরঙ্কুশ ব্যবধানে হচ্ছে জয়লাভ করে ওই নির্বাচনে, পাকিস্তানের ওই নির্বাচনে, ঠিক আছে? পাকিস্তানের ওই নির্বাচনে হচ্ছে জয়লাভ করে, পুরো পাকিস্তানে যে নির্বাচনটা হয়েছিল সাধারণ নির্বাচন। তো তখন নির্বাচনে জয়লাভ করলে কি করতে হয় বলতো তোমরা আমাকে একটু। নির্বাচনে জয়লাভ করলে কি করতে হয় বলতো? নির্বাচনে যদি আমরা জয়লাভ করি তাহলে আমাদেরকে কি করতে হয়? ক্ষমতা হস্তান্তর করতে হয় না বলতো? নির্বাচনে যদি আমরা জয়লাভ করে থাকি তাহলে তো ক্ষমতা হস্তান্তর করতে হয়, তাই তো? তো এখন যেহেতু জয়লাভ করলো আওয়ামী লীগ, তাহলে হচ্ছে আওয়ামী লীগের হাতে, অর্থাৎ পূর্ব পাকিস্তানি যারা রয়েছেন, আমাদের হাতে ক্ষমতা চলে আসার কথা ছিল পুরো পাকিস্তানে। বাট এটা কিন্তু করা হয়নি। কি হয়েছে? বরঞ্চ আমাদেরকে বলা হয়েছে, বারবার হচ্ছে আমাদেরকে ঘোরানো হয়েছে, আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, অর্থাৎ আমাদের হাতে ক্ষমতা দেয়া হয়নি। তাহলে কি হবে বলতো? তুমি নির্বাচনে জয়লাভ করেছো, মানুষ তোমাকে চায়, কিন্তু তোমাকে হচ্ছে ক্ষমতা নিতে দেওয়া হচ্ছে না। তাহলে যেহেতু তোমাকে ক্ষমতা নিতে দেওয়া হচ্ছে না, তখন কি হবে বলতো? তখন স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে, তাই না? স্বাভাবিকভাবে মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে। সো এই ঘটনাটাই তখন ঘটেছিল। সো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা চিন্তা করো, ওই যে 70 সালের নির্বাচন, ঠিক আছে? 70 সালে যে নির্বাচন, সেইখান থেকে কিন্তু আসছে, আরো আগে থেকে আসছে, বাট মেইন যে জায়গাটা, মানুষের ক্ষোভের জায়গাটা দেখো এখান থেকে তৈরি হচ্ছে। সো ভালো কথা। এখন তোমাদেরকে আমি একটা সহজ ট্রিক্স শিখাবো। সো যারা যারা আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছো তারা তো এই ট্রিক্সটা জানোই। সো যারা আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট না, নতুন এসেছো, তোমাদেরকে একটা ট্রিক্স শিখাবো। এই ট্রিক্সটা হচ্ছে তোমার পরের প্রত্যেকটা ক্লাসে লাগবে ভাইয়া, পরের প্রত্যেকটা ক্লাসে লাগবে। সো এই ট্রিক্সটা যদি তুমি শিখে নাও, তাহলে মুক্তিযুদ্ধের, তোমরা তো একটা প্রশ্ন করো যে হচ্ছে ভাইয়া
বিজিএস এ এত এত সাল, এত এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো? সো এই জায়গায় তোমাদের হচ্ছে সহজ একটা ট্রিক্স হচ্ছে এই মুক্তিযুদ্ধের চ্যাপ্টারে ঘটনা প্রবাহ শর্টে মনে রাখা, যে ট্রিক্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি। সেটা হচ্ছে দেখো, এই জায়গায় বলা হচ্ছে তোমাদের, কিন্তু মাত্র আমি বললাম যে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল। সো এই যে নির্বাচনটা, এটা ছিল পাকিস্তানের প্রথম সার্বজনীন নির্বাচন। ভালো কথা। এই নির্বাচনে তখন আওয়ামী লীগ জয়লাভ করে, নিরঙ্কুশ জয়লাভ করে। সো জয়লাভ করার অর্থ হচ্ছে আওয়ামী লীগ তখন ক্ষমতা গ্রহণের চেষ্টা করবে, তাই না? সো ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা একটু আগে যাদেরকে দেখলাম, ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো, তারা দুইজনে মিলে ষড়যন্ত্র শুরু করে যে বাংলাদেশের হাতে, মানুষের হাতে ক্ষমতা দেয়া যাবে না। সো তারা দুইজন মিলে ক্ষমতা কি দিচ্ছে না, তখন ষড়যন্ত্র করে বাধাগ্রস্ত করছে ক্ষমতা গ্রহণ করা, ঠিক আছে? এখন এই যে ক্ষমতা দিচ্ছে না, ক্ষমতা না দেওয়ার কারণে তখন দেখা যায় আমাদের অসহযোগ আন্দোলন যে হচ্ছে, আমরা আন্দোলন শুরু করলাম, আর কোনো ধরনের সহযোগিতা করবো না, অসহযোগ আন্দোলন শুরু করলাম। এখন এই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই। তো স্বাধীন রাষ্ট্রে একটা স্বাধীন পতাকা দরকার। তো সেই স্বাধীনতার পতাকা প্রথমবারের মতো উত্তোলন করা হয় 2রা মার্চ, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং তখন দেখা যায় ইয়াহিয়া খান চারদিক থেকে রাজনৈতিক একটা চাপে পড়ে যান। তাহলে ঘটনাটা দেখছো ভাইয়া, খুব ইজি না? একটু মনে রাখো, দেখো ভালো মতো। বইয়ে অনেক ইনফরমেশন, তোমাকে আমি এত ইনফরমেশন দিচ্ছি না, ছোট্ট ইনফরমেশন সহজ ট্রিক্সে দিয়ে দিচ্ছি। দেখো, স্ক্রিনশট নিবা? আচ্ছা নিয়ে নাও, আমি সাইডে চলে যাচ্ছি। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখো, এই যে 1970 সালে একটা নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে ক্ষমতা গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতা নিতে দিবে না। তো ক্ষমতা নিতে যেহেতু দিবে না, বাঙালি তখন কি করে? অসহযোগ আন্দোলন শুরু করে। তো অসহযোগ আন্দোলন একটা পর্যায়ে আমরা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তো এটার জন্য একটা স্বাধীন পতাকা দরকার, যেটা আমরা উত্তোলন করলাম। এবং এই যে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এর ফলে ইয়াহিয়া খান রাজনৈতিক একটা চাপে পড়ে যান। খুব কি সহজ না বলতো? খুব সহজ না? কঠিন একদম বলতো? তোমাদের বইয়ে এত এত ইনফরমেশন, আমি কিন্তু এত এত ইনফরমেশন দেই নাই, খুব সহজে ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে বুঝিয়ে দিলাম। কেমন লাগছে বলতো একটু দেখি? বুঝতে পারছো? একটু বলো তো, বুঝতে পারছো কিনা? খুব কি কঠিন লাগছে বলো? খুব কি কঠিন লাগছে একটু কমেন্ট করে জানাও। একদম শর্টে বুঝিয়ে দিলাম, কেমন লাগছে বলো তো? ঠিক একই রকম ভাবে হচ্ছে। আচ্ছা, আরেকবার সাইড হতে হবে, স্ক্রিনশট নিতে পারোনি? আচ্ছা নিয়ে নাও, নিয়ে নাও স্ক্রিনশট। আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচ যেটা আছে, ঠিক আছে, অনলাইন ব্যাচ যেটা আছে, সেই অনলাইন ব্যাচেও হচ্ছে কি করি আমরা, ঠিক একই রকম ভাবে এইসব ট্রিক্স এর মাধ্যমে হচ্ছে পড়িয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু ডিটেলসে দেখি ভাইয়া, এখন একটু ডিটেলসে দেখি। তোমরা তো বুঝতে পারছো, বলছো যে আমি বুঝতে পারছি, সহজ, ইজি, ভেরি গুড, ভেরি ভেরি গুড। সো এই যে আমাদের, এই যে আমাদের অংশটা, এই অংশ হিসেবে দেখো দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, বলতে পারবে এরা কারা? এই যে দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তোমরা কি বলতে পারবে এই ব্যক্তি কারা? বলতে পারবে? বলো তো একটু দেখি। আমি সাইডে চলে আসছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি সাইডে চলে আসছি। বলো তো কারা এটা? এই যে ব্যক্তি আছেন, বলো। সিয়াম অনলাইন ব্যাচের স্টুডেন্ট, বেশি, ভেরি গুড। সো আচ্ছা, ওকে। সো এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন স ম আব্দুর রব। আবার হচ্ছে সাইডে যেতে হবে, হ্যাঁ ভেরি গুড, আসম আব্দুর রব, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, আমি বললে তুমি জানবা নীরব, অবশ্যই জানবা, কিন্তু তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি জানতে পার, জানছো, জানো কিনা, ঠিক আছে? ওকে, সো তুমি নাই জানতে পারো, কোনো সমস্যা নেই, বাকিরা তো জানে, কোনো সমস্যা নেই, বাকিরা উত্তর দিক, তাদের থেকে জেনে নিবে। সো যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের এই যে আসম আব্দুর রব, তিনি ছিলেন তৎকালীন ডাকসু, ঠিক আছে, ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু রয়েছে, সেই ডাকসু নেতা তিনি। দেখা যাচ্ছে এই যে আমরা অসহযোগ আন্দোলন করছি না, সরকারকে তো কোনো ধরনের সহযোগিতা করব না, তো এইটার অংশ হিসেবে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশ ডাকা হয় সকাল 11টায়, ঠিক আছে, সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশ ডাকা হয়।
সো এই সমাবেশে এই যে তৎকালীন ডাকসু নেতা আসম আব্দুর রব তিনি স্বাধীন বাংলাদেশের এই যে মানচিত্র খচিত পতাকার মাঝখানে মানচিত্র খচিত পতাকাটা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কি উত্তোলন করেন। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা আসম আব্দুর রব প্রথমবারের মতো ওই দিন 2রা মার্চ সকাল 11টায় হচ্ছে এই জায়গায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকাটা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। সো অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে 2রা মার্চ 3রা মার্চ 2 দিনে হচ্ছে ধর্মঘট ডাকা হয়। সো এই জায়গায় আমি আবারও সাইডে চলে যাচ্ছি। তোমরা বলো তো এখন কাকে দেখতে পাচ্ছ, একটু বলো তো। স্ক্রিনে বাম পাশে কাকে দেখতে পাচ্ছ বলো তো, বাম পাশে কাকেও দেখতে পাচ্ছ, কাকে দেখতে পাচ্ছ বলো তো একটু দেখি। এই জায়গায় কাকে দেখতে পাচ্ছ তোমরা? আমি সাইডে চলে যাই, ঠিক আছে, সাইডে চলে যাচ্ছি। কাকে দেখতে পাচ্ছ তোমরা একটু কমেন্ট করে জানাতে দেখি। এই জায়গায় তোমরা 3রা মার্চ আরেকটা ইনফরমেশন দিই, ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঠিক আছে, ছাত্র সংগ্রাম পরিষদ। সো এই ছাত্র সংগ্রাম পরিষদ যেটা করে সেটা হচ্ছে তখন, আচ্ছা কে কে উত্তর দিতে পারবে আগে দেখি তো, আগে একটু ওয়েট করি তোমাদের জন্য, তোমাদের থেকে উত্তরটা নেই, তোমাদের থেকে উত্তরটা নেই আগে। শাহজাহান সিরাজ, ভেরি গুড ভেরি গুড, ভেরি ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। সো এই যে শাহজাহান সিরাজ, ঠিক আছে, ভাইয়ারা দেখো তো, এই যে তোমরা যে বলছো, যারা যারা বলছো দেখবে বেশিরভাগই কিন্তু আমাদের অনলাইন ব্যাচে রয়েছে, আবার অনেকে হয়তো আগে থেকেও চেনো। সো তারা কিন্তু একবার পড়াতেই তাদের মনে থাকে, কারণ হচ্ছে ক্লাসে এমন ভাবে আমি পড়াই যেন তাদের মনে থাকে বিষয়গুলো। ঠিক আছে, তো শাহজাহান সিরাজ তখন পল্টন ময়দানে, কোথায় ভাইয়া? পল্টন ময়দানে, পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ঠিক আছে, পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ওকে, স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করেন? পল্টন ময়দানে। পল্টন ময়দানে, বারবার হচ্ছে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ঠিক আছে, পল্টন ময়দানে। এর পরবর্তীতে 7ই মার্চ তো আমরা দেখিয়েছি যে হচ্ছে বাঙালির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন, তাই তো? আচ্ছা, তো তাহলে দেখো তো একটু ভালো মতো ভাইয়া, এই যে সহজ যে ট্রিক্সটা, এই ট্রিক্স ফলো করে আমরা কি দেখলাম? স্বাধীনতার পতাকা উত্তোলন দেখলাম, নির্বাচন দেখে ফেললাম, এখন হচ্ছে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহারও দেখে ফেললাম। ঠিক আছে, ইশতেহারও দেখে ফেললাম। এখন এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো কি শর্টে মনে রাখতে পারছি না ট্রিক্স এর মাধ্যমে? সো তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি, চলো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের কাছে পোল আকারে যাবে। পোল জিনিসটা কি ভাইয়া? তোমরা যে পড়াগুলো পড়ছো ক্লাসের মাঝখানে, এটা বোঝার জন্য। ঠিক আছে, এটা বোঝার জন্য। ওকে, যে তোমরা যে পড়াগুলো পড়ছো ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, এটা বোঝার জন্য তোমাদের স্ক্রিনে একটা প্রশ্ন যাবে। ঠিক আছে, তোমরা সবাই উত্তর দাও, তোমরা সবাই উত্তর দাও প্রশ্নটা, যে তোমরা বুঝতে পেরেছো কিনা দেখি। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম পতাকা, যে স্বাধীন বাংলাদেশের, ঠিক আছে, এই কথাটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায় বলো তো? রেসকোর্স ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্টন ময়দান নাকি সোহরাওয়ার্দী উদ্যান? পল্টন ময়দান কিন্তু স্বাধীনতা ইশতেহার পাঠ হয়েছিল, ভালো মতো মনে রাখবে। দেখি কে কে ভুল করো আর কে কে সঠিক উত্তর দাও। রেসকোর্স ময়দান, অনেকে বলছো রেসকোর্স ময়দানে হচ্ছে আমরা 7ই মার্চের ভাষণ শুনেছিলাম, তাই না? রাফিল ইসলাম, জামি, উম্মে আইমান, তানিশা, তারপর সামিয়া, সবাই বলছো বি, ভেরি গুড, সবাই বলছো বি। তারপর মেহরিমা বলছো ইন্টারনেট প্রবলেম হচ্ছিল, ওকে। তানজিদার মিসক্লিক হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই। সো সঠিক উত্তরটা হচ্ছে ভাইয়া, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, অপশন বি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সঠিক উত্তর। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই যে মনে আছে কে করেছিলেন? দেখো, এই যে দেখো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসু নেতা আসম আব্দুর রব সকাল 11টায় যে সমাবেশ হয়েছিল সেই জায়গায় মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আর এই যে পল্টন ময়দানে শাহজাহান সিরাজ কি করেন? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। আমি লিখে দিই, চলো। কি করেন ভাইয়া? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। কি করেন ভাইয়া? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ওকে, আচ্ছা। সো এই প্রসেসে তোমরা কি বুঝতে পারছো নাকি পারছো না, এইভাবে আমরা পোলের মাধ্যমে জানার চেষ্টা করে থাকি। এখন আমরা একটু ডিটেলসে জানি। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এই যে 7ই মার্চের কথা আমরা বলছি, ভালো কথা, তাহলে 7ই মার্চে কি হয়েছিল? 7ই মার্চের ভাষণ আর স্বাধীনতার প্রস্তুতি নিয়ে আমরা একটু দেখি 7ই মার্চে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। ঠিক আছে, দেখো 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দান, যেটা বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এটা এমসিকিউ তো আসতে পারে ভাইয়া। ঠিক আছে, সো ক্লাসের মাঝখানে আমি কিন্তু কোনটা এমসিকিউ তে আসবে, কোনটা হচ্ছে আমাদের সৃজনশীলে আসবে, এই সবগুলো কিন্তু আমি বলে দিই। সো তোমাদের আলাদা করে খুঁজে খুঁজে বের করতে হবে না যে কোনটা আমাকে পড়তে হবে কোনটা পড়তে হবে না। ঠিক আছে, আচ্ছা। ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ঠিক আছে, ওকে, ডাকসু। আচ্ছা, এখন এই যে রেসকোর্স ময়দানে তিনি ঐতিহাসিক একটা ভাষণ দেন। এই জায়গায় তিনি বাঙালিকে স্বাধীনতার ডাক দেন, স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে বলেন এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন, যে আমরা আর কোনো ধরনের সহযোগিতা করব না, আমরা আর কোনো ধরনের সহযোগিতা করব না। সো মুবিনের প্রশ্ন আছে, তাহলে ক্লাসের মাঝখানে যদি প্রশ্ন থাকে তাহলে ভাইয়া ভাইয়া তো ক্লাস নিচ্ছে, উত্তর দিব কিভাবে? এটা একটা কনফিউশন না? সো অনলাইন ব্যাচে যারা আছো তারা জানো যে ক্লাসের মাঝখানে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের টিচার ইনবক্স নামে একটা ইনবক্স আছে তোমাদের পাশে। ঠিক আছে, টিচার ইনবক্স। তো এই টিচার ইনবক্সে আরেকজন টিচার আছে যিনি তোমার ওই প্রশ্নের উত্তরগুলো দিবে। ধরো আমি তো কথা বলছি, তো এই কথা বলার মাঝখানে অনেক কিছুই হয়তো বা তোমার মনে হতে পারে যে ভাইয়া এটা তো এই শব্দের অর্থটা হয়তো আমি বুঝতে পারছি না, কি করব? তখন আমি যদি দেখি আমি তো উত্তর দিয়েই দিচ্ছি, বাট আমি যদি না দেখি সেই ক্ষেত্রে কি করবা? তখন তুমি টিচার ইনবক্সে জানিয়ে দিবে যে ভাইয়া এই প্রশ্নটা আমি এটা আমি বুঝতে পারিনি, তখন ওই টিচার তোমার উত্তর ইনবক্সে দিয়ে দিবে। বুঝতে পেরেছো? টিচার ইনবক্স। সো যেটা বলছিলাম যে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই যে ডাক দিলেন, তিনি ভাষণে ট্যাক্স খাজনা বন্ধ করা, সংগ্রাম পরিষদ গঠন করা এবং 25শে মার্চ তাদেরকে, তারা তো নির্বাচনে জয়লাভ করেছিল তাই না তানিশা? হ্যাঁ, এখানে টিচার ইনবক্স নাই কারণ এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ না। অনলাইন ব্যাচের ক্লাসে আমাদের টিচার ইনবক্স থাকে। ঠিক আছে, অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে। ওকে, সো আমাদের যেহেতু ট্যাক্স খাজনা বন্ধ করে দিচ্ছে, সংগ্রাম পরিষদ গঠন করছে, তিনি ডিরেকশন দিচ্ছেন যে স্বাধীনতার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, তখন তাদেরকে এই যে জাতীয় পরিষদে, অর্থাৎ তারা যে নির্বাচিত হয়েছে তাদেরকে অধিবেশনে বসার জন্য ডাক দেওয়া হয় যে আপনারা তো নির্বাচিত হয়েছেন, আসেন বসি আমরা কথা বলি। তখন এই যে 25শে মার্চ জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, সেই জায়গায় অধিবেশনে বলা হয়, তখন বঙ্গবন্ধু বলেন আমি 4টা শর্ত আছে, 4টা শর্ত আছে, এই 4টা শর্ত যদি পাকিস্তানিরা মেনে নেয় তাহলে আমাদের যে জাতীয় পরিষদের অধিবেশন সেখানে আমরা যাব, না হলে আমরা যাব না। হ্যাঁ, টিচার ইনবক্সে হচ্ছে এখন নাই, কিন্তু টিচার ইনবক্সটা আমাদের কোথায় আছে? আমাদের অনলাইন ব্যাচে যদি তোমরা যুক্ত হয়ে যাও তাহলে তোমরা সেই জায়গায় পাবে। ঠিক আছে, মাস্টার বুকও আছে, সেটার কথা বলবো একটু পর, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনলাইন ব্যাচে মুবিন, এখন অনলাইন ব্যাচে ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, অনলাইন ব্যাচে ভর্তি হওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, অনলাইন ব্যাচে অবশ্যই তুমি ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। আমি শেষের দিকে দেখিয়ে দিব। ওকে ভাইয়া, শেষের দিকে আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শেষের দিকে আমি কিভাবে ভর্তি হতে হয় সেইটাও আমি দেখিয়ে দিব। ওকে, কিভাবে ভর্তি হতে হবে সেইটাও আমি দেখিয়ে দিব। চলো আমরা একটু সামনের দিকে আগাই। তো তিনি 4টা শর্ত দিয়ে দেন, 4টা শর্ত কি একটু দেখি, 4টা শর্ত একটু দেখিয়ে দিই। ঠিক আছে, একটা হচ্ছে সামরিক আইন। এই যে সামরিক আইন ছিল সেই সামরিক আইনটা প্রত্যাহার করে নিতে হবে। ঠিক আছে, প্রত্যাহার করে নিতে হবে, আর থাকতে পারবে না। নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ নির্বাচিত গণপ্রতিনিধি বলতে আওয়ামী লীগ যে জয়লাভ করেছিল, আচ্ছা উম্মে তাসবাসু আমি বলে দিব কিভাবে জয়েন করবো। ঠিক আছে, টেনশন করার কোনো দরকার নেই, আমি বলে দিব কিভাবে জয়েন করবো, আমি বলে দিব। ওকে, কিভাবে জয়েন করবো আমি বলে দিব। সো
ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনী যে গণহত্যা করেছিল সেই গণহত্যার তদন্ত করতে হবে, সেই গণহত্যার তদন্ত করতে হবে, সেই গণহত্যার তদন্ত করতে হবে। আচ্ছা, সো গণহত্যা যে করেছে সেই গণহত্যার কি বিচার করতে হবে। ভালো কথা। ওকে, আমরা অনেক আগে চলে গেলাম, ঠিক আছে, আমরা আবার পেছনে চলে আসি। ঠিক আছে, আমরা অনেকটা আগে চলে গিয়েছিলাম, তো একটু পেছনে চলে আসি, চলো একটু পেছনে চলে আসি। সো সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করতে হবে, ভালো কথা, গণহত্যার তদন্ত করতে হবে। এখন পরে আবার কি বলা হচ্ছে, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে না, ওই যে সৈন্য যারা ছিলেন, সৈন্য যারা ছিলেন তাদেরকে তাদের ব্যারাকে, তারা যেই জায়গায় থাকে, সৈন্যরা যে জায়গায় থাকে সেটাকে বলা হয় ব্যারাক। ঠিক আছে, সেই ব্যারাকে তাদেরকে ফিরিয়ে নিতে হবে। ওকে, ব্যারাকে তাদেরকে ফিরিয়ে নিতে হবে। সো এই চারটা শর্ত যদি তারা মেনে নেয়, একমাত্র সেই ক্ষেত্রেই, একমাত্র সেই ক্ষেত্রেই তারা গণপরিষদে বসবেন গিয়ে। ঠিক আছে, না হলে তারা গণপরিষদে যাবেন না। ভালো কথা। তো এই হচ্ছে আমাদের 7ই মার্চে তখন তিনি যে ভাষণ দিয়েছিলেন, তিনি চারটা শর্ত যে দিয়েছিলেন সেই শর্তগুলো। ঠিক আছে, তার এই শর্তগুলো হচ্ছে আমাদের এগুলো। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা তো এখানে বিজিএস ক্লাস করছি, তাই না? আমরা এখানে বিজিএস ক্লাস করছি, কিন্তু তোমাদের মধ্যে তো অন্যান্য সাবজেক্ট গুলো পড়তে হবে তোমাদেরকে, তাই না? তো তোমরা অন্যান্য সাবজেক্ট গুলো কিভাবে পড়বা? সো তোমাদের এই অন্যান্য সাবজেক্ট গুলো পড়ানো যে ভাইয়া আপুরা আছেন সবাইকে এই জায়গায় তোমরা পেয়ে যাবে। যে দেখো আমি এই জায়গায় আছি, তোমাদের কাইফ ভাইয়া আছে, লিমন ভাইয়া আছে, তারপর অন্যান্য যে ভাইয়ারা আছে, আদিত্য ভাইয়া, সিএম ভাইয়া, তারপর ফয়সাল ভাইয়া, অন্যান্য সকল ভাইয়ারা এই জায়গায় আছেন। সো অনলাইন ব্যাচে আমরা এই টিচাররা তোমাদের সাথে আছি ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, এই পুরো টিচার প্যানেল তোমাদের সাথে আছি পুরো বছর জুড়ে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, তোমাদের সহযোগিতা করার জন্য। ঠিক আছে, আচ্ছা। একজন বলছে ভাই আমার মেসেজটা কি দেখতে পাচ্ছেন না? তোমার মেসেজ তো ভাই আবার উপরে চলে গিয়েছে। সো অনেকেই কমেন্ট করছে, সবার কমেন্ট করা তো সম্ভব না ভাইয়া, বুঝতে পেরেছো? সো এই কারণে বলেছি টিচার ইনবক্স থাকার কারণে তোমার যে প্রশ্নগুলো আছে তুমি টিচার ইনবক্সে করতে পারবে। ঠিক আছে, সো আমরা এখন এত বড় মুক্তিযুদ্ধের একটা চ্যাপ্টার পড়ছি। সো মুক্তিযুদ্ধের একটা চ্যাপ্টার তো আমি একটা ক্লাসে পুরো পড়া শেষ করে দিতে পারবো না, তাই না? সো আমি তোমাদের জন্য ছোট্ট কিছু অংশ নিয়ে এসেছি জাস্ট। ঠিক আছে, সো অনলাইন ব্যাচে কিন্তু আরো ডিটেলসে গণহত্যা কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় কিভাবে হচ্ছে অন্যান্য দেশ সহযোগিতা করেছিল, কয়টা সেক্টরে ভাগ হয়েছিল, প্রত্যেকটা বিষয় ডিটেলসে, প্রত্যেকটা বিষয় ডিটেলসে কিন্তু আমি পড়িয়েছি। ঠিক আছে, যে কাশফিয়া দেখো তোমাদের লিখে ফেলেছে, সে অনলাইন ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, সো মাহি আবার বলছে ভাইয়া আমি কি রেকর্ডটা পাবো? রেকর্ডটা কিন্তু তুমি ডেমো ক্লাসে পাবে না। কোনটা পাবে? রেকর্ড পাবে যদি তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। তো তুমি যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও, সেই জায়গায় তুমি যেটা দেখতে পাবে যে হচ্ছে ধরো কোনো কারণে ক্লাসটা মিস করে ফেললে, তাহলে কি করবে? তখন তুমি রেকর্ডিং ক্লাসটা দেখতে পারবে আমাদের অ্যাপে, যদি তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে থাকো। ঠিক আছে, সো এই জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যাথ এবং সায়েন্সের টপিক গুলো তো অনেক বড় বড় হয়ে থাকে, অনেক কিছু বোঝার আছে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে দেখো অধ্যায় 2, এই অধ্যায় 2 এর উপর তুমি দেখবে যে হচ্ছে কতগুলো, প্রায় 1 2 3 4 5টা ক্লাস নেই আমরা। তার মানে একটা ক্লাসে যে সব শেষ করে দিব এমন কিন্তু না, প্রত্যেকটা ক্লাসে আমরা ভেঙে 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 প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করি। সো একটা চ্যাপ্টারের জন্য অনেকগুলো ক্লাসে আমরা হচ্ছে ভাগ করে নিয়ে তোমাদেরকে পড়িয়ে থাকি, যেন তোমরা প্রত্যেকটা বিষয় বুঝে থাকো। সো বিজিএস এর এই ক্লাসটাও কিন্তু বেশ কয়েকটা ক্লাসে ভাগ করে তোমাদের নিয়েছি আমি অনলাইন ব্যাচে। সো তোমরা যারা যারা অনলাইন ব্যাচে এখনো যুক্ত হয়ে যাওনি, তোমরা কিন্তু অনেক বড় একটা মিস করছো। ঠিক আছে, এখন তোমাদের কনফিউশন থাকতে পারে না, ক্লাস নিয়ে ফেললাম, এরপরেও তো কনফিউশন থাকতে পারে। সো এই কনফিউশন দূর করার জন্য আমাদের কিউএনএ ক্লাস আছে। এই ক্লাসে কি হয় ভাইয়া, তোমরা প্রশ্ন করে থাকো, সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আমরা দিয়ে থাকি। অর্থাৎ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর যে ক্লাস যে হয়ে যায়, ওইটার পর ওই দুইটা চ্যাপ্টারের উপর হচ্ছে আমরা কিউএনএ ক্লাস নেই, যেখানে তোমরা প্রশ্ন করে থাকো, শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, ঠিক একইভাবে বিজ্ঞানের ক্ষেত্রে দেখো অধ্যায় 1 এর উপর আলাদা করে 3টা ক্লাস আমরা নিয়েছি। ঠিক আছে, যাতে করে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারো। অধ্যায় 2 এর উপর 3টা ক্লাস নিয়েছি, যেন প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এবং লাস্টলি কিউএনএ ক্লাস নেই অধ্যায় 1 এবং 2 এর, যেখান থেকে তোমরা যে বিষয়গুলো বুঝতে পারোনি সেগুলো আবার আমরা ক্লিয়ার করিয়ে দিই। ঠিক আছে, সো অনলাইন ব্যাচে যারা যুক্ত হওনি অনেক অনেক বড় একটা মিস করছো। ঠিক আছে,
অনেক বড় একটা মিস করছো। সো এখন তোমাদের একটা মজার জিনিস আমি দেখাবো, ঠিক আছে? তোমাদের একটা মজার জিনিস দেখাবো। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের লার্নিং রিপোর্ট। সেটা হচ্ছে আমাদের লার্নিং রিপোর্ট। ওকে, সেটা হচ্ছে আমাদের লার্নিং রিপোর্ট। চলো দেখি লার্নিং রিপোর্টটা কি জিনিস, তাই না? লার্নিং রিপোর্টটা কি জিনিস? আচ্ছা চলো দেখি। সেটা হচ্ছে আমাদেরকে এটার জন্য একটু যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে 10 মিনিট স্কুলের অ্যাপে। তো চলো একটু আমরা অ্যাপে চলে যাই। আমাদের যে 10 মিনিট স্কুলের অ্যাপ আছে সেই আমরা অ্যাপে চলে যাই। চলো ঠিক আছে, 10 মিনিট স্কুলের অ্যাপে চলে যাই। 10 মিনিট স্কুলের অ্যাপে আমরা চলে যাচ্ছি। চলো সবাই মিলে একসাথে চলে যাই। সো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল ভাই কিভাবে যুক্ত হব বা কিভাবে ভর্তি হব। সো এই যে আমরা অ্যাপে চলে গেলাম, অ্যাপে গিয়ে ঠিক আছে, অ্যাপে গিয়ে আমরা হচ্ছে লগ ইন করে ফেলবো। আগে কি করব? লগ ইন করবো। ওকে, লগ ইন করে ফেলি আমরা সবাই, ঠিক আছে? লগ ইন করে ফেলবো। তারপর তোমরা তোমাদের যার যার পাসওয়ার্ড দিয়ে ফেলবে। পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তোমরা যার যার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তারপর লগ ইন করলে, লগ ইন করার পরবর্তীতে তোমরা যেটা দেখতে পাবে যে হচ্ছে তোমাদের লার্নিং রিপোর্টটা। এই যে লগ ইন করে ফেললাম আমাদের অনলাইন ব্যাচ, ভালো কথা। আচ্ছা, এতদিনে ভর্তি হলে আমি পিছনের পড়াগুলো পাবো কোথায়? পিছনের পড়াগুলো কোথায় পাবে? পিছনের পড়াগুলো সবগুলো এই অ্যাপে পেয়ে যাবে, একসাথে সবগুলো অ্যাপে পেয়ে যাবে, কোনো টেনশন নাই। রেকর্ডের অংশগুলো তুমি দেখতে পাবে, কোনো সমস্যা নেই ভাইয়া। সো আমরা তো ক্লাস 8 এর, সো আমরা যখন এখানে 8 সিলেক্ট করব তখন কিন্তু তোমার কাছে পেমেন্টের অপশন চলে আসবে, ঠিক আছে? যে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য অপশন চলে আসবে। এবং এই যে তুমি যেই ক্লাসগুলো মিস করেছো এই মিস ক্লাসগুলো কিন্তু তোমার এখানেই থাকবে। সো আমরা একটু দেখি, এই যে তোমার প্রোফাইলে যাচ্ছি, ড্যাশবোর্ডে গেলে এই ইন্টারফেসটা তুমি পেয়ে যাবে যেখানে তুমি লার্নিং রিপোর্ট পাবে। সো লার্নিং রিপোর্ট কি? তুমি কতটুকু ক্লাস করছো দেখো, এই যে তুমি কতটুকু ক্লাস করছো, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকদিন কতটুকু ক্লাস করছো, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? যে ধরো প্রত্যেকদিন আমি এখানে গড় সময় 1 ঘন্টা 17 মিনিট করে আমি পড়ে থাকি, প্রতিদিন আমি 1 ঘন্টা 17 মিনিট করে পড়ে থাকি। এবং এর পাশাপাশি ক্লাসে তুমি এই যে আমি পোল দিলাম না, তোমরা পড়া বুঝতে পারছো কিনা, এই পোলগুলো কিন্তু এই জায়গায় দেখানো থাকে যে হচ্ছে তুমি কতটুকু পোলে পার্টিসিপেট করছো, ঠিকঠাক উত্তর দিচ্ছ কিনা। এবং কুইজ যেগুলো থাকে, প্রত্যেকটা ক্লাসের পরে তো আমরা কুইজ নেই, সো কুইজ যেগুলো থাকে এই কুইজগুলো হচ্ছে তোমরা ঠিকঠাক মতো দিয়েছো কিনা। খালিদ হাসান, তুমি যদি হচ্ছে অনলাইন বেসে যুক্ত হয়ে যাও তুমি অটোমেটিক্যালি হচ্ছে পেয়ে যাবে, কোনো টেনশন নেই, আমি তো আছি। আগে আমাদের অনলাইন বেসে চলে আসো, ঠিক আছে? প্রত্যেকটা রেকর্ডের ক্লাস এই জায়গায় পেয়ে যাবে তোমরা। ওকে, সো টেনশনের কোনো কারণ নাই। ওকে, আচ্ছা। সো এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সঠিক উত্তর তুমি ঠিকঠাক মতো দিচ্ছ কিনা সেটা পার্সেন্টেজ থাকছে। এবং একই সাথে মজার ব্যাপার হচ্ছে তুমি লাইভ ক্লাস করছো নাকি করছো না সেটাও কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ তুমি যদি ফাঁকিবাজি করে থাকো সেটাও কিন্তু এখানে চলে আসবে যে লাইভ ক্লাসে যদি তুমি উপস্থিত না থাকো। এবং আমরা যে প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্ক গুলো তোমরা ঠিকঠাক মতো দিচ্ছ কিনা এইটাও কিন্তু এখানে পুরো রিপোর্টটা চলে আসবে। অর্থাৎ এক কথায় তুমি পড়াশোনা ঠিকঠাক মতো করছো কিনা এটা জানার একদম সলিড একটা ওয়ে হচ্ছে লার্নিং রিপোর্ট, ঠিক আছে? সো তোমার কোন জায়গায় গ্যাপ আছে, কোনগুলো ভালো করা দরকার, এই প্রত্যেকটা বিষয় তুমি এখানে লার্নিং রিপোর্ট, ঠিক আছে, থেকে জানতে পারবে। ওকে, লার্নিং রিপোর্ট থেকে জানতে পারবে। সো লার্নিং রিপোর্ট তোমরা হচ্ছে ওয়েবসাইটে গেলে হচ্ছে পেয়ে যাবে। সো আশা করি সবাইকে পাবো তো। ওকে, সবাইকে পাবো তো? আচ্ছা, সো এখন লার্নিং রিপোর্টের পাশাপাশি ধরো আজকের ক্লাসের স্লাইডটা কোথায় পাবো? যখন আমি একটা ক্লাস হয়ে যায় তখন ওই ক্লাসের স্লাইডটা আমাদের অ্যাপে এই জায়গায় থাকে, ঠিক আছে? অ্যাপের মধ্যে থাকে। এবং অন্যান্য যে বিষয়গুলো দরকার, কুইজ, এক্সাম, সবগুলো আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে। সো অ্যাপের মধ্যেই পুরো সবকিছু ডিটেইলসে তোমরা পাবে। আর রাইসা, ওকে, আশফিয়া, কুইজ হ্যাঁ অবশ্যই দিব। তারপর আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কিভাবে ডাউনলোড করব। এবং তোমরা এক্সাম কোথায় দিবে? এক্সাম হচ্ছে অ্যাপেই দিয়ে দিবে। শুধুমাত্র কিন্তু আমাদের এক্সাম কিন্তু শুধুমাত্র এমসিকিউ না, আমরা কিন্তু সৃজনশীল এক্সামও নিয়ে থাকি, ঠিক আছে? কারণ তোমাদেরকে এখন লিখতে হবে, ঠিক আছে, লিখতে হবে। সো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অ্যাপেই করে থাকি। এবং হোমওয়ার্কটা, নন্দিতা বলছো হোমওয়ার্ক দিব, তো হোমওয়ার্কটাও কিন্তু আমরা অ্যাপেই হচ্ছে পেয়ে থাকি।
অবশ্যই কুইজ থাকে অতিরিক্ত, টেনশন করার কোনো কারণ নেই, সবকিছুই বলবো, ঠিক আছে? তো তাহলে এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে 7ই মার্চে যে ভাষণ যেটা আমরা পড়লাম, তোমরা তো পড়াশোনা করেছো, তো এখন বলো তো দেখি 7ই মার্চের এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টা শর্ত দিয়েছিলেন? 3টি, 4টি, 5টি নাকি 6টি? 3টি, 4টি, 5টি নাকি 6টি? বলো তো 7ই মার্চের ভাষণে কয়টি শর্ত দিয়েছিলেন বলো দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি ভাষণ কয়টি শর্ত দিয়েছিলেন 7ই মার্চের ভাষণে? দেখতে পাচ্ছি অধিকাংশই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তাসফিয়া, আমাদের ক্লাস হচ্ছে প্রতিদিনই হয়ে থাকে, তবে শুক্র এবং শনিবার হচ্ছে আমরা উইকলি এক্সাম নেই এবং মান্থলি আলাদা করে এক্সামও নেওয়া হয়। সো প্রতিদিন তো ক্লাস করছোই, এর পাশাপাশি পরীক্ষাও কিন্তু সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? অনেকে বলছো ডি, ডি তো উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? সিমরান সঠিক উত্তর দিয়েছো, সাজ্জাদ, মারজান, উম্মে আইমান, তানিশা সবাই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। বিন্দু সাহা, ভেরি গুড, ভেরি ভেরি গুড। জানাতুল ফেরদৌস, সবাই সঠিক উত্তর দিচ্ছ, খুবই ভালো লাগছে। সো আমরা 7ই মার্চের ভাষণটা দেখলাম। সো 7ই মার্চের ভাষণের পর আমরা যেটা দেখলাম যে হচ্ছে তখন পাকিস্তানিরা কি করলো, ষড়যন্ত্র করা শুরু করলো, আমরা তো স্বাধীন হয়ে যাচ্ছি, তখন তারা আমাদেরকে একদম চিরতরে শেষ করে দেওয়ার চিন্তা করলো। তারা নির্মম একটা হত্যাযজ্ঞ শুরু করলো, যেটার নাম হচ্ছে, আমাদের একটা অপারেশন নিয়েছিল 1971 সালে 25শে মার্চ, যেটার নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট, ঠিক আছে? যেই জায়গায় হচ্ছে নির্মম ভাবে বাঙালিদের হত্যা করা হয়। সো এখন তোমাদের বইতে তো অনেক অনেক ইনফরমেশন, তাই না? অনেক অনেক ইনফরমেশন, ঠিক আছে? অনেক অনেক ইনফরমেশন। এখন এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো সেটা টেকনিকও আছে আমাদের মৌলিক আলোচনা অংশে, শর্টে প্রত্যেকটা বিষয় দেয়া আছে। কিভাবে ভাইয়া চলো তো দেখি। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়। পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়। এখন প্রেসিডেন্ট ইয়াহিয়া কি করেন, 25 থেকে 24শে মার্চ পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করেন, মানে তিনি ঢাকায় অবস্থান করে বোঝানোর চেষ্টা করেন যে না, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আসলে তিনি ভিতরে ভিতরে একটা অভিযানের প্রস্তুতি নেন, যে অভিযানটাই হচ্ছে আমাদের অপারেশন সার্চ লাইট, ঠিক আছে? তিনি পর্যবেক্ষণ করেন এবং এই যে অপারেশন সার্চ লাইটে এত মানুষকে হত্যা করা হয়, এইটায় ঢাকায় যে গণহত্যাটা চালানো হয়, এইটার নেতৃত্বের দায়ভার ছিল কার উপর? মেজর জেনারেল রাও ফরমান আলীর উপর, ঠিক আছে? মেজর জেনারেল রাও ফরমান আলীর উপর, ওকে? মেজর জেনারেল রাও ফরমান আলীর উপর, ওকে? আচ্ছা, ফ্রি ক্লাসে কেমন কিছু পেতে পারে? ফ্রি ক্লাস থেকে তুমি ক্লাসটা পাচ্ছ, কিন্তু তোমার যদি হচ্ছে ম্যাটেরিয়ালস দরকার হয়, স্লাইড পেতে চাও, রেকর্ডদের দেখতে চাও, এবং মোস্ট ইম্পর্টেন্ট সারপ্রাইজ একটা জিনিস আছে, সেটা যদি পেতে চাও তাহলে অবশ্যই অনলাইন মেসেজ যুক্ত হতে হবে, সেটা দেখাচ্ছি একটু পর। সো আমাদের এই যে আক্রমণটা, এই আক্রমণটা প্রথম শুরু হয় ঢাকার ফার্ম গেটে, ঠিক আছে ভাইয়া? ঢাকার ফার্ম গেটে প্রথম আক্রমণটা শুরু হয়। এরপর পিলখানা ইপিআর সদর দপ্তর, যেখান থেকে হচ্ছে বাঙালি সৈনিক অফিসারদের নিরস্ত্র, তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়। রাজারবাগ পুলিশ লাইন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর আক্রমণ করা হয়। এবং এই যে ইকবাল হল, বর্তমানে যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আমি যেদিকে পড়াশোনা করছি সেখানে শহীদ সার্জেন্ট জহুরুল হক নামে একটা হল আছে, ঠিক আছে? সো যেটার নাম তখন ছিল ইকবাল হল। সো জগন্নাথ হল এবং লিয়াকত হলে, যেটাকে বর্তমানে বলা হয় সোহরাওয়ার্দী হল, ঠিক আছে? তো সেই জায়গায় তারা প্রবেশ করে ঘুমন্ত ছাত্রদেরকে হত্যা করে, অর্থাৎ তারা ঘুমিয়েছিল তাদেরকে নির্মম ভাবে হত্যা করে। তো এই হত্যাযজ্ঞে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ প্রায় 300 জন ছাত্রছাত্রী মারা যায়, ঠিক আছে? এবং শুধুমাত্র তারাই না, এর পাশাপাশি 7 থেকে 8,000 মানুষ ওই দিন রাতে নিহত হয়েছিল এই জায়গায়, ঠিক আছে? 7 থেকে 8,000 মানুষ। সো অভিযানের যে অংশ, সেই অংশ হিসেবে তারা দেশের বিভিন্ন সেনানিবাস, যে জায়গায় ক্যান্টনমেন্ট যেটাকে বলি আমরা, ঠিক আছে? এবং ইপিআর ঘাঁটি, ঠিক আছে? ইপিআর, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো ছিল সেইগুলোতে বাঙালিরা যেই জায়গায় অবস্থান করছিল, ঠিক আছে? বাঙালিরা যে জায়গায় অবস্থান করছিল, ঠিক আছে, সেই জায়গায় হত্যা করা হয়, ওকে? সেই জায়গায় হত্যা করা হয়। সো বাঙালিদেরকে হত্যা করা হয়। সো এত এত ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো
তো দেখতেই পাচ্ছ। এখন তাহলে একটা প্রশ্ন করে ফেলি, এই প্রশ্নটা পড় না, তোমরা গিয়ে খাতায় লিখে নাও, খাতায় লিখো ভাইয়া, খাতাটা বের করে খাতায় লিখে নাও, খাতায় বের করে খাতায় লিখে নাও। 25শে মার্চের গণহত্যা অভিযানকে পাকিস্তানিরা কি নামে অভিহিত করে? অপারেশন ব্লু স্টার, অপারেশন সার্চলাইট, অপারেশন টার্গেট, অপারেশন ভিক্টোরি। একটু খাতায় লিখো তো ভাইয়া, খাতায় লিখো, খাতায় লিখো ভাইয়া। এই যে হামিম, হামিম কষ্ট করে বারবার স্ক্রিনশট নিতে হচ্ছে, কিন্তু হামিম ভাইয়া কষ্ট করে কিন্তু স্ক্রিনশট নিতে হতো না, ঠিক আছে? কষ্ট করে তোমাকে স্ক্রিনশট নিতে হতো না। যদি তুমি হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে থাকতে, তাহলে ক্লাসের স্লাইডটা কিন্তু অটোমেটিক তুমি পেয়ে যেতে, ঠিক আছে? সো একটা কাজ করো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চটজলদি হচ্ছে তুমি প্রশ্নটা লিখে নাও একটু, ঠিক আছে? প্রশ্নটা একটু লিখে নাও, ঠিক আছে ভাইয়া? প্রশ্নটা একটু লিখে নাও, চটজলদি প্রশ্নটা লিখে নাও, ঠিক আছে? চটজলদি প্রশ্নটা লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, খালিদ, এটা করা যাবে না, আগে প্রশ্নটা লিখো, প্রশ্নটা আগে লিখে নাও। লিখেছো সবাই? লিখে একটু আমাকে জানাও। নাজিয়া, জাকারিয়া সবাই উত্তর দিয়ে দিচ্ছ, আমি তো উত্তর জানতে চাচ্ছি না এখন। আগে তোমরা প্রশ্নের হচ্ছে প্রশ্নটা লিখো খাতায়, প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো। ওকে, লিখেছো? ফারা বলছে লিখেছো, ভেরি গুড ফারা, ভেরি ভেরি গুড। তারপর জাইমা মাস্টার, বাকিরা উত্তর দিচ্ছ, আমি কিন্তু উত্তর জানতে চাইনি তোমাদের কাছে। তোমাদের কাছে আমি বলেছি যে প্রশ্নটা তোমরা লিখেছো কিনা। প্রশ্ন কি তোমরা লিখেছো একটু বলো তো? ওকে, ভেরি গুড। সো এই প্রশ্নটা যদি লিখে থাকো, আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন দেখি, ঠিক আছে? আরেকটা প্রশ্ন দেখি, লিখে ফেলো, আরেকটা প্রশ্ন লিখবো। সো আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের, প্রথমটা তো হচ্ছে 25শে মার্চের গণহত্যা অভিযানকে পাকিস্তানি সেনারা কি নামে অভিহিত করে? অপারেশন ব্লু স্টার, অপারেশন সার্চ লাইট, অপারেশন টার্গেট, অপারেশন ভিক্টোরি। চারটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। আরেকটা প্রশ্ন খাতায় লিখে ফেলো, সেটা হচ্ছে 25শে মার্চ পাকিস্তানি সেনারা প্রথম আক্রমণ করে কোথায়? 25শে মার্চ পাকিস্তানি সেনারা প্রথম কোথায় আক্রমণ করে একটু বলো তো দেখি। 25শে মার্চ পাকিস্তানি সেনারা কোথায় প্রথম আক্রমণ করে? মাত্রই পড়িয়েছি, রাজারবাগ পুলিশ লাইন্স, বলো তো দেখি। রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, নাকি ফার্ম গেট? কোথায় আক্রমণ করে বলো তো দেখি, বলো দেখি কোথায় প্রথম আক্রমণ করে? কমেন্ট করে জানাও তো দেখি। আচ্ছা, তার পাশাপাশি খাতায় লিখে নাও, আগে খাতায় লিখে ফেলো, তারপর হচ্ছে আমরা আলোচনা করব এটা নিয়ে, ঠিক আছে? তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব, চলো দেখি। লিখে নিয়েছি, ভেরি গুড, ভেরি ভেরি গুড ভাইয়া, ভেরি ভেরি গুড, ঠিক আছে, ভেরি ভেরি গুড। সো যদি লিখে থাকো, যদি তুমি হচ্ছে লিখে থাকো, ভেরি গুড, তাহলে আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? সামনের দিকে আগাই যদি তোমরা লিখে থাকো। ওকে, সো এটা উত্তরগুলো একটু দেখি, শর্টে আমরা উত্তরগুলো একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে অপারেশন সার্চ লাইট 25শে মার্চে গণহত্যা এবং আমাদের আক্রমণ করেছিল ফার্মগেটে। তাহলে তোমাদের যাদের কাছে হচ্ছে এই বইটা নেই, মাস্টার বই, মাস্টার বুক, ঠিক আছে, মাস্টার বুকটা নেই, তো তাদের কিন্তু কষ্ট করে লিখতে হচ্ছে, ঠিক আছে? তাদের কষ্ট করে লিখতে হচ্ছে। কিন্তু যাদের কাছে এই বইটা আছে, তাদের কিন্তু কষ্ট করে লিখতে হচ্ছে না, কেন জানো? কারণ তাদের কাছে এই প্রশ্নগুলো অলরেডি হচ্ছে এই জায়গায় দেয়া আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো অলরেডি এই জায়গায় দেয়া আছে। সো তোমরা যারা যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছ, সবাই কিন্তু এই ফ্রিতে এই মাস্টার বুকটা পেয়ে যাচ্ছ। সো এই মাস্টার বুকে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের মাস্টার বুকের মধ্যে দেয়া আছে। সো তোমাদের কষ্ট করে খাতায় লিখতে হচ্ছে না ভাইয়া, জাস্ট বইয়ের মধ্যে দাগ দিলেই হচ্ছে, তোমরা উত্তরগুলো দাগ দিয়ে নিচ্ছ। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের একটু আগে বললাম না, অনেকে স্ক্রিনশট নিতে চাচ্ছিলা, এই যে মৌলিক আলোচনা, সো এগুলো কিন্তু আমাদের এই মাস্টার বুকে প্রত্যেকটা জিনিস লেখা আছে। সো আমি তোমাদেরকে অনেক সময় বলি না, নোট করো নোট করো। সো এই পাশের জায়গাগুলোতে, পাশের যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে তোমাদের কিন্তু নোট করতে হবে। তো সৈকত বলছো এটা কিভাবে পাবো? এইটা পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। অনলাইন ব্যাচে যুক্ত হয়ে গেলেই তোমরা হচ্ছে এই মাস্টার বুক যেটা রয়েছে আমাদের, এই মাস্টার বুকটা ফ্রিতে পৌঁছে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? ফ্রিতে তোমাদের কাছে পৌঁছে যাবে সৈকত। ওকে, আচ্ছা। সো যারা যারা যুক্ত হওনি, অবশ্যই দেরি করা যাবে না, ঠিক আছে? সবাইকে ক্লাসে দেখতে চাই। তো এখন মাস্টার বুক, আচ্ছা মাস্টার বুক আলাদা করে হচ্ছে কেনা যাবে না, মাস্টার বুক হচ্ছে আমাদের অনলাইন বেসে যুক্ত হলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এখন এই যে পড়াশোনা ইফেক্টিভ ওয়ে, তোমাদেরকে তো বললাম যে হচ্ছে আমাদের সকল কিছু এই বইটার মধ্যে আছে একসাথে। তো তোমাদের আলাদা করে কিছু লিখতে হচ্ছে না, খাতার মধ্যে অন্য কিছু করতে হচ্ছে না, তোমরা নিজেরাই হচ্ছে এই জায়গায় দাগ দিয়ে দিয়ে পড়তে পারছো। তো তোমার একটা নোট বই হিসেবে কাজ করছে এটা। এবং এটা যদি তুমি পড়ো ঠিকঠাক মতো, প্রস্তুতি কিন্তু একদম 100-তে 100 হবে। ওকে, প্রস্তুতি একদম 100-তে 100। এই যে অনেকের কাছে মাস্টার বুক মধ্যে চলে গিয়েছে। সো এইটার পাশাপাশি তোমাদের তো এখন সৃজনশীল আছে। সো তোমাদের এই অধ্যায়গুলো থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে না? সো অধ্যায় ভিত্তিক প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, সেইগুলোও কিন্তু আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে কিন্তু এই মাস্টার বুকে দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে। ঠিক আছে ভাইয়া? সো এই মাস্টার বুকটা যদি তুমি পেয়ে যাও, তখন কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারছো আলাদা করে অধ্যায় ভিত্তিক প্রশ্ন। তোমার আলাদা করে হচ্ছে অন্য কোথাও প্র্যাকটিস করতে হচ্ছে না, মাস্টার বুকটাই তোমার নোটবুক হয়ে যাচ্ছে। এবং এই যে তুমি হোমওয়ার্ক কোথায় দিব বলছো না, এই হোমওয়ার্কটা কিন্তু এই মাস্টার বুকেই দেওয়া আছে, তুমি জাস্ট ছবি তুলে লিখে আমাদের অ্যাপে সাবমিট করে দিতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, তোমার পরীক্ষায় ভালো করতে হলে প্র্যাকটিসের কিন্তু বিকল্প নাই। সো এই প্র্যাকটিস করার জন্য তোমাদের কুইজ এবং সৃজনশীল, ঠিক আছে, প্রত্যেকটা কুইজ এবং সৃজনশীল আলাদা আলাদা করে এক্সট্রা কিন্তু দেওয়া আছে এই মাস্টার বুকে। ওকে, মাস্টার বুকে আলাদা আলাদা করে দেওয়া আছে। সো যাদের কাছে এখনো বই পৌঁছে যায়নি অনলাইন ব্যাচে, তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে ইতোমধ্যে। ঠিক আছে? সো হয়তো তোমরা নতুন এনরোল করেছো ওই কারণে। সো যারা এখনো এনরোল করনি, চট জলদি হচ্ছে এনরোল করে ফেলো, তাহলে কিন্তু এই যে রাজা সাহা কিন্তু সপ্তম শ্রেণী থেকে আমাদের সাথে আছে। সো ওর কাছে খুব সুন্দর মাস্টার বুক আছে। সো মাস্টার বুক বুঝতেই পারছো তোমার জন্য একটা অ্যাসেট, বিগ অ্যাসেট। ওকে, সো চলো আমরা এখন একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, অনেকক্ষণ তো পড়লাম। সো এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করি। এবং একটা ক্লাসে তো আসলে পুরো বিষয় প্রত্যেকটা জিনিস পড়ানো সম্ভব না। আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, তার একটু বলতো হচ্ছে আমরা আরো কিভাবে হচ্ছে মজার ফান অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা টপিক হচ্ছে ডিসক্রাইব করেছি। তো তোমরা যদি হচ্ছে প্রত্যেকটা টপিক, ঠিক আছে, প্রত্যেকটা টপিক হচ্ছে, আচ্ছা সৈকত বলছে যাদের কাছে নেই, তোমরা হচ্ছে চটজলদি যুক্ত হয়ে যাও। তোমরা যদি চটজলদি যুক্ত হয়ে যাও, তাহলে তো তোমাদের কাছে পৌঁছে যাবে মাস্টার বুক, তখন তো তোমরা হচ্ছে এখান থেকে সবকিছু করতে পারবে। ঠিক আছে? সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে কিন্তু এখানে এক্সপ্লেন করে থাকি। ওকে, সো চলো এখন আমরা কিছু বিষয় প্র্যাকটিস করি। ওকে, আমরা কয়েকটা টপিক প্র্যাকটিস করি এখন। দেখি, বলো তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, 7ই মার্চের ভাষণ কে দিয়েছিলেন? একটু বলো কমেন্ট করে দেখি। 7ই মার্চের ভাষণ কে দিয়েছিলেন? আচ্ছা, মাস্টার বুকটা প্রত্যেক মাসে মাসে দেই না, মাস্টার বুকটা হচ্ছে 3টা পার্টে যায়। ঠিক আছে, যারা এখন পর্যন্ত যুক্ত হওনি, তোমাদের যদি পুরো বছরেরটা এনরোল করে ফেলো, তাহলে হচ্ছে মাস্টার বুক 1 এবং 2 দুইটা পৌঁছে যাবে, এবং মাস্টার বুক 3 তারপর পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো তোমরা একটু জানাও তো উত্তরটা কি হবে। আমরা তো ইতিমধ্যে দেখেছি। সো 7ই মার্চের ভাষণ কে দিয়েছিলেন? উম্মে হাফসা বলছো শেখ মুজিবুর রহমান। ভেরি গুড। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভেরি গুড। সো এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা মাস্টার বুকে পেয়ে যাবে। সো আমরা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করছি যাতে করে আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা একদম 100-এ 100 হয়ে যায়। ঠিক আছে, পরের যে প্রশ্নটা চলো তো একটু দেখি। অপারেশন সার্চ লাইটের উদ্দেশ্য কি ছিল বলো তো? কেউ কি বলতে পারবে? অপারেশন সার্চ লাইট 25শে মার্চে যে গণহত্যাটা হয়েছিল, এই গণহত্যার উদ্দেশ্য আসলে কি ছিল? অপারেশন সার্চ লাইটের উদ্দেশ্য কি ছিল? একটু কমেন্ট করে বলো তো দেখি, চট জলদি একটু কমেন্ট করে জানা দেখি। 25শে মার্চ সার্চ লাইটের যে গণহত্যা ছিল, সেই গণহত্যার উদ্দেশ্যটা কি ছিল? একটু কমেন্ট করে জানা দেখি। হ্যাঁ, আচ্ছা, তানজিম বলছো কিভাবে যুক্ত হবো? তোমাদেরকে তো বললাম যে হচ্ছে তোমরা অ্যাপে গিয়ে হচ্ছে আমাদের বা ওয়েবসাইটে গিয়ে তোমাদের শ্রেণী নির্বাচন করে লগ ইন করে হচ্ছে অনলাইনে ভর্তি হতে পারবে। এবং আচ্ছা, মুবিন বলে দিচ্ছে আজকে অনলাইনে ভর্তি হবে। ভেরি গুড। সো যদি কোনো সমস্যা ফেস করে থাকো, সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন 16910 যেটা রয়েছে, সেটা হেল্পলাইনে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে? আমজিদ বলছো এদেশের মানুষকে দুর্বল করে তোলার জন্য পূর্ব বাংলার হত্যা, তারপর বুদ্ধিজীবীদের মারার জন্য অদয় বলছো উম্মে আইমান বলছো পূর্ব বাংলাকে মানুষকে হত্যা করার জন্য। রাইসা হোসেন কথা বলছো। চলো তো দেখি এটা সঠিক উত্তর কি। এটা কিন্তু সরাসরি বইয়ে দেয়া আছে। সেটা হচ্ছে বাঙালি স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য, যে বাঙালিকে হত্যা করলে তারা হয়তো ভয় পেয়ে যাবে, তারা আন্দোলন করবে না। সো বাঙালির এই স্বাধীনতা যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনকে দমন করার জন্য অ্যাকচুয়ালি অপারেশন সার্চ লাইট কি করা হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো এখন?
বুদ্ধিজীবী মানুষদের হত্যাকাণ্ড করা হয়েছিল 14ই ডিসেম্বর, যেটা ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, ঠিক আছে। সো সেটা ছিল আরো পরের ঘটনা, বাট তার আগে পুরো নির্বিশেষে মানে শিশু থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হত্যা করা হয়েছিল এই 25শে মার্চের কাল রাতে, যেটাকে আমরা বলছি অপারেশন সার্চ লাইট। এবং এটার উদ্দেশ্য ছিল বাঙালি যেন হচ্ছে আর স্বাধীন হতে না পারে, স্বাধীনতার আন্দোলনটাকে একদম চিরতরে দমন করে ফেলার জন্য, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু ক নাম্বারে আসতে পারে ভাইয়া। কোথায় আসতে পারে এগুলো? আমাদের ক নাম্বারে আসতে পারে। এরপরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেন? তোমাদেরকে একদম ক্লাসের শুরুর দিকে পড়িয়েছিলাম, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেন বলো তো? নাজমিনের সব ক্লিয়ার হয়ে গিয়েছে, ভেরি গুড। তো স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেন? জেএসসি পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে তো আমরা অবশ্যই জানিয়ে দিও ভাইয়া, তোমার টেনশন করার কোনো দরকার নেই, তুমি ঠিকঠাক মতো পড়তে থাকো। তুমি যদি ঠিকঠাক মতো পড়তে থাকো তাহলে জেএসসি পরীক্ষা নিয়ে তো তোমার কোনো টেনশন করার দরকারই নেই, ঠিক আছে। তো একটু বলো আমাকে যে হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেছিলেন, একটু বলো। সিয়াম, ভর্তি হওয়া ছাড়া মাস্টার বুক পাওয়া যাবে না, ভর্তি হলে তোমার কাছে মাস্টার বুক চলে যাবে, ঠিক আছে, ফ্রিতেই। ওকে, আচ্ছা। তো এখন একটু আমাকে বলো স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেন? ভেরি গুড। আদ্র বলছে আসম আব্দুর রব, আব্দুর রহমান বলছে আসম আব্দুর রব, নাজিফা আক্তার, জাকারিয়া, ভেরি গুড। সো তোমরা বলছো আসম আব্দুর রব। তাসফিয়ার উত্তরটা একটু ভুল হয়ে গিয়েছে। শাহজাহান সিরাজ যে বলেছো, শাহজাহান সিরাজ কি করেছিলেন? আমাদের স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের আসম আব্দুর রব, ঠিক আছে। আসম আব্দুর রব হচ্ছে আমাদের সঠিক উত্তর। সেগুলো কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এমসিকিউ তে হোক বা হচ্ছে আমাদের ক নাম্বারে হোক। আচ্ছা, তো এইটা আমি একটু পরের অংশ থেকে করেছি। মুজিবনগর সরকার কোথায় শপথ নেয়? বলো তো কে কে পারবে এটার প্রশ্নের উত্তরটা? এই প্রশ্নের উত্তরটা কে কে পারবে বলো তো? তো এই যে প্রশ্নের উত্তরগুলো পারতে হলে তোমাদেরকে কি করতে হবে? ক্লাসের প্রত্যেকটা টপিক ভালো মতো পড়তে হবে। আর এই প্রত্যেকটা টপিক ভালো মতো বোঝার জন্য আবারও বলছি যে অনলাইন ব্যাচে কিন্তু আমি প্রত্যেকটা টপিক এরকম ভাবে আলাদা আলাদা করে আমার স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, যে তারা কিন্তু জানে ইতিমধ্যে যে হচ্ছে যে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা শর্টকাট ট্রিক্স কিংবা হোক আলাদা করে পয়েন্ট নোট করে কিভাবে নোট করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি বলে দিই যে কিভাবে হচ্ছে কোনটা দাগ দিয়ে নিতে হবে, কোনটা থেকে এমসিকিউ আসবে, কোনটা থেকে সৃজনশীল আসবে, প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করে দিই, ঠিক আছে। সেগুলো পেতে হলে কিন্তু আমাদের চট জলদি যুক্ত হতে হবে কোথায়? অনলাইন ব্যাচে। উম্মে হাফসা বলছো আগরতলা, ওকে। সো আকমল বলছো বৈদ্যনাথ তলা, মুবিন বলছো মেহেরপুর, জাকারিয়া বলছো আব্দুর রব আগের প্রশ্ন উত্তর দিয়েছো, হাফসা বলছো আগরতলা, রাফি বলছো পল্টন ময়দানে। পল্টন ময়দানে হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল, ঠিক আছে। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল অ্যাকচুয়ালি এই যে উম্মে আইমানও বলে দিয়েছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, ঠিক আছে। সো মেহেরপুরে, তো সঠিক উত্তর হচ্ছে আমাদের মেহেরপুরে। সো এই যে প্রশ্নগুলো এগুলো তোমাদের প্রথমত এমসিকিউ তে যেমন আসতে পারে, আবার সৃজনশীলের ক নাম্বারে কিন্তু আসতে পারে, ঠিক আছে। দুই ভাবে আসতে পারে, এমসিকিউ তে যেমন আসতে পারে ঠিক একই রকম ভাবে সৃজনশীলের আমাদের ক নাম্বার হিসেবেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। সৃজনশীলের ক নাম্বার হিসেবেও আসতে পারে, ওকে, ঠিক আছে। তো পরেরটা দেখি, চলো। পরেরটা হচ্ছে আমাদের 25শে মার্চের রাতকে কি বলা হয়? এই জায়গায় যারা যারা বলবা অপারেশন সার্চ লাইট, আগে বলি তোমাদের উত্তর ভুল। এখানে কিন্তু বলা হয়েছে 25শে মার্চের রাতকে কি বলা হয়। অপারেশনের নাম জানতে চাওয়া হয়নি, কিন্তু ভালো মতো প্রশ্ন লক্ষ্য করবে আগে। অনেকেই হচ্ছে ভুল করে ফেলো প্রশ্ন না পড়ি, ঠিক আছে। অনেকেই ভুল করে ফেলো, সো ভুল করা যাবে না। প্রথমে আগে হচ্ছে প্রশ্নটা পড়তে হবে, 25শে মার্চের রাতকে কি বলা হয়। ভেরি গুড, যারা আগের প্রশ্ন উত্তর দিয়েছো মেহেরপুরে বৈদ্যনাথতলা, ভেরি ভেরি গুড। জাইমা মাস্তুরা, ভেরি গুড, সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে জাইমা মাস্তুরা, ওকে। তারপর মুমতাহানা, কানিজ আফরোজ, জানাতুল মাওয়া, তারপর সাদমান, শাহরিয়ার, সাবা, তারপর মেহরিমা, খালিদ হাসান, মিম, রাইসা, সবাই উত্তর দিচ্ছ, ভেরি গুড। রিহান, সাবা, তালহা জুবায়ের, তানিশা ফাতেমা, তারপর দেখতে পাচ্ছি নাহিদ খান, জারিন তাসনিম, তারপর ঈশিতা চৌধুরী, উম্মে আয়মান, সবাই উত্তর দিচ্ছ, ভেরি গুড। সো তোমাদের এই যে প্রত্যেকটা এক কথায় উত্তর তোমরা দেখলাম, এগুলোও কিন্তু তোমরা মাস্টার বুকে পেয়ে যাবা, ঠিক আছে। এই সবগুলো কিন্তু তোমরা তোমাদের মাস্টার বুকে পেয়ে যাবা। সো মাস্টার বুকে তোমাদের আলাদা করে
এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের যখন আগেই বললাম যে এমসিকিউ আছে, তারপর ক নাম্বারের প্রশ্ন আছে, এইগুলো প্র্যাকটিস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো করতে চাইলে প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। সো এই প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই এবং অবশ্যই মাস্টার বুকটা তোমার দরকার, যেটাতে করে তুমি হচ্ছে প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় এক ধাপে এগিয়ে থাকবে। ওকে, সো এক কথার উত্তর তো দেখে ফেলাম যেগুলো হচ্ছে এমসিকিউ হিসেবে আসতে পারলো। তাহলে এখন একটা সৃজনশীল দেখা দরকার না? চলো একটা সৃজনশীল দেখে নিই। ঠিক আছে, একটা সৃজনশীল দেখে নিই। সো এখানে একটা সৃজনশীল আছে। সো এই যে সৃজনশীলটা, এইটাও নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি সেটা হচ্ছে, আচ্ছা একটা মাস্টার বুক হচ্ছে অবশ্যই পাবে তুমি যদি তুমি হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। সো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আলাদা আলাদা করে কিন্তু সৃজনশীল দেয়া আছে। ঠিক আছে, আলাদা আলাদা করে দেখো এই অংশগুলোতে রচনামূলক প্রশ্ন হিসেবে সৃজনশীল দেয়া আছে। ঠিক আছে, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। সো সৃজনশীল প্রশ্নগুলো তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তোমার কিন্তু আলাদা করে নতুন করে সৃজনশীল বের করতে হচ্ছে না, তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারছো। সো পরীক্ষার জন্য একদম কম্প্যাক্ট প্যাকেজ একটা এই তোমার কি, তোমার এই মাস্টার বুক। ওকে, তো চলো আমরা সৃজনশীলটা একটু দেখে নিই। ঠিক আছে, সো প্রথমে বলা হচ্ছে এ গ্রামে, একটা গ্রামের নাম দিয়েছে এ। সো এ গ্রামে কিছুদিন ধরে উত্তপ্ত, মানে হচ্ছে মানুষজন উত্তপ্ত হয়ে দ্বন্দ্ব চলছিল দুইটা গ্রুপের মধ্যে। ভালো কথা। তো দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে, দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থাকা অবশ্যই ভালো কথা না, বাট ওকে আমরা মেনে নিচ্ছি এই পর্যন্ত। এরপর বলছে একটা রাতে পূর্ব অংশের গ্রামবাসী, ঠিক আছে, মানে গ্রামের তো অনেকগুলো অংশ থাকে, ধরো হচ্ছে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। সো পূর্ব অংশের যে গ্রামবাসী ছিল তারা দক্ষিণ অংশের যে ঘুমন্ত গ্রামবাসী ছিল তাদের উপর আক্রমণ করে। কি করে? তাদের উপর আক্রমণ করে ফেলে এবং তারা নির্বিচারে পুরুষ হত্যা করে, নারী হত্যা করে, শিশুদের হত্যা করা শুরু করে। রাতে ঘুমন্ত নারী, পুরুষ, শিশুদের উপর হত্যাযজ্ঞ চালায় এবং তাদের বাড়িঘর কি করে? আগুনে পুড়িয়ে দেয়। ঠিক আছে, তার মানে পূর্ব অংশের মানুষজন দক্ষিণের মানুষদের উপর নির্বিচারে অতর্কিত একটা আক্রমণ করে তাদের উপর হত্যাযজ্ঞ চালায়। ঠিক আছে, তাহলে এখন তোমাদেরকে প্রথম একটা প্রশ্ন করা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া যে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তরটা তোমরা অনেকেই তোমাদের দিয়ে দিয়েছো, ভেরি গুড। সেটা হচ্ছে 11টি সেক্টরে। সেটা কি? 11টি সেক্টরে। সো এই 11টা সেক্টর কিভাবে মনে রাখতে হয় সেইটার টেকনিকও কিন্তু হচ্ছে আমি আমার অনলাইন ব্যাচে দেখিয়েছি। তো আমার অনলাইন ব্যাচে স্টুডেন্ট যারা আছো তারা একটু কমেন্টে জানাও তো, তারা জানো তো মনে হয় নাকি? 11টা সেক্টর কিন্তু মুখস্থ করতে হয় না, জাস্ট মানচিত্র দেখলেই মনে পড়ে যায়। ঠিক আছে, মানচিত্র দেখলেই মনে পড়ে যায়। এখন এই যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এখন বলা হচ্ছে খ নাম্বারে, তার মানে যেটার মান হচ্ছে 2 অ্যাকচুয়ালি, যৌথ বাহিনী কেন গঠন করা হয়েছিল? যৌথ বাহিনী কেন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে, আমরা তো জানি যে হচ্ছে কি করা হয়েছিল শেষ দিকে, যখন হচ্ছে পাকিস্তানিরা আক্রমণ করে ভারতে, তখন ভারত এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। সো পাকিস্তানিদের আক্রমণের জন্য মূলত হচ্ছে তারা কি করেছিল, তারা করেছিল হচ্ছে ভুলবশত ভারতে আক্রমণ করে ফেলেছিল। সো পাক বাহিনীকে হচ্ছে কি করার জন্য, পাক বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের জন্য হচ্ছে যৌথ বাহিনী গঠন করে হচ্ছে তাদের উপর আক্রমণ চালানো হয়। এবং তারা হচ্ছে পরবর্তীতে আর যুদ্ধটা বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। শেষে দেখা যায় কি, তারা 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং আমরা স্বাধীনতা অর্জন করি। ঠিক আছে, সেগুলো এক্সপ্লেন করতে হবে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে এক্সপ্লেন করতে হবে। সো যৌথ বাহিনীর বিষয়টাও কিন্তু আমি আমার অনলাইন ব্যাচে কিন্তু এক্সপ্লেন করেছি। সো এইভাবে পুরো বিষয়টা আমি তোমাদেরকে শুরুতে যেভাবে হচ্ছে আলাদা ঘটনা ধরে ধরে পড়িয়েছি, এইভাবে যদি জানতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় যদি জানতে চাও অবশ্যই অনলাইন ব্যাচে জয়েন করতে হবে। ঠিক আছে, সো থার্ড যে প্রশ্ন, যেটার মান হচ্ছে 3, সেখানে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? বলতো, কেউ কি বলতে পারবে কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকে যে ঘটনাটা ঘটেছে কোন ঘটনা বলতো, কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না জারিফা? ফ্রি ক্লাস যারা করছে অবশ্যই উত্তর দিতে পারবে। সো বলো এখন যে বাংলাদেশের এই যে বলা হচ্ছে ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের ঘটনাটা, বলো তো দেখি কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। ভেরি গুড, রাইসা বলছে 25শে মার্চের গণহত্যা অর্থাৎ অপারেশন সার্চ লাইটের সাথে সাদৃশ্যপূর্ণ। ভেরি গুড, অপারেশন
সার্চ লাইটের সাথে সাদৃশ্যপূর্ণ। সো অপারেশন সার্চ লাইট আসলে কি ছিল, এটা আমাকে সেকেন্ড প্যারায় ব্যাখ্যা করতে হবে যে অপারেশন সার্চ লাইট অ্যাকচুয়ালি কি ছিল। সো এই সার্চ লাইটে কাদেরকে হত্যা করা হয়েছিল তোমাদেরকে একটু আগে যেটা পয়েন্ট করে হচ্ছে পড়ালাম। সো অনেক ইনফরমেশন কিন্তু মানুষকে জানতে হয় না, তুমি যদি ছোট্ট ছোট করে সহজে মনে রাখতে পারো তাহলে তোমার হচ্ছে যথেষ্ট লেখার জন্য। সো ওই পয়েন্টগুলো হচ্ছে একটা প্যারাতে হচ্ছে নিয়ে এসে অপারেশন সার্চ লাইটটা ব্যাখ্যা করতে হবে, এবং লাস্ট প্যারাতে থার্ড প্যারাতে উদ্দীপকেও যে হচ্ছে একই রকম ভাবে মানুষের উপর অতর্কিত হামলা চালানো হয়, যেটা আমাদের অপারেশন সার্চ লাইটের সাথে সম্পর্কিত, এই যে সম্পর্কটা, এই মিলটা দেখিয়ে দিতে হবে লাস্ট প্যারায় গিয়ে, ঠিক আছে? তো 3 নাম্বার গেল। 4 নাম্বারের প্রশ্ন উত্তর কিভাবে করতে হয়? এই ঘটনার পরে স্বাধীন বাংলাদেশের পথ সুগম হয়েছিল, উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ এই ঘটনা বলতে অপারেশন সার্চ লাইটের পরে, অর্থাৎ এই যে গণহত্যা, এই গণহত্যার পর কি করেন, আমাদের স্বাধীনতার ঘোষণা চলে আসে। তো স্বাধীনতার ঘোষণা আসার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে আমাদের স্বাধীন বাংলাদেশের পথ সুগম হয়েছিল। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি এই যে এই ঘটনাটা অপারেশন সার্চ লাইটের কারণেই দেখা যাচ্ছে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের পথটা আরো সুগম হয়ে গিয়েছিল, আরো সহজ হয়ে গিয়েছিল, ঠিক আছে? আরো সহজ হয়ে গিয়েছিল। সো সেকেন্ড প্যারাতে তোমাকে লিখতে হবে যে হচ্ছে বাংলাদেশে এই যে অপারেশন সার্চ লাইট হয়েছিল, তার পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এই স্বাধীনতার ঘোষণার পরবর্তীতে আচ্ছা জাকারিয়া মাস্টার বুক পাওয়ার জন্য তোমাকে অনলাইন ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে? সো স্বাধীনতার ঘোষণা পাওয়ার পরবর্তীতে বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নেয়, ঠিক আছে? বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নেয়। সো এই মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে দেখা যায় 9 মাস, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার মাধ্যমে আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করি। সো এই ব্যাপারটা বলার পরবর্তীতে তোমাকে কি করতে হবে, পরের প্যারাতে হচ্ছে উদ্দীপকের সাথে মিলটা দেখাতে হবে, মিল দেখাতে হবে। সো উদ্দীপকের সাথে মিল দেখিয়ে লাস্ট প্যারায় গিয়ে তোমাকে বলতে হবে যে অপারেশন সার্চ লাইটের কারণে বাঙালি হচ্ছে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেখা যাচ্ছে স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেয়, এবং লাস্টলি বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়েছিল। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? একটু জানাও তো আজকে ক্লাসটা যেই অংশগুলো আমরা পড়লাম সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও সবাই কি বুঝতে পেরেছো কিনা। একটু সবাই কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসের পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও তো দেখি পড়াগুলো সবাই কি বুঝতে পেরেছো, একটু কমেন্ট করে জানাও তো দেখি, তোমাদের কমেন্টগুলো এখন একটু দেখি। কাশফি আক্তার, মাহি, অপরাজিতা, তারপর মিসবল জানাত, মিম, সামিয়া, রহমান, তারপর নিহাল, রায়ান মুবারক, নাজা ফারিন, তারপর রুমি খান, তারপর উম্মে হাফসা, এরপর দেখতে পাচ্ছি মিসবাউল জানাত মিম, তারপর দেখতে পাচ্ছি মরিয়ম আক্তার, নন্দিতা ধর। সুগম মানে হচ্ছে সহজ, ঠিক আছে? সুগম মানে হচ্ছে সহজ, সহজ হয়ে গিয়েছিল। ওকে, সুগম মানে হচ্ছে সহজ। ওকে, সবাই বলছো অল ক্লিয়ার, ভেরি গুড। সো সো যারা হচ্ছে পুরো ক্লাসটা করেছো এটার মধ্যে বুঝতে পেরেছো, তাহলে আমাকে এখন বলো তো কারা 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 নতুন যারা আছো, কারা কারা অনলাইন ব্যাচে আসছো বলো তো। আজকে এটা তো হচ্ছে জাস্ট একটা ট্রেইলার ছিল, জাস্ট একটা ট্রেইলার ছিল, একদম পুরো ডিটেলসে ছবি সহ অ্যানিমেশন সহ সবকিছু কিন্তু আমি পড়িয়ে থাকি। ওকে, সো ক্লাসের শেষে হুমায়রা এসে বলছে স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে সৌরভ, তোমাদের সৌরভ ভাইয়া, ঠিক আছে? সো কাদেরকে আমি পাচ্ছি বলো তো, নতুন কাদেরকে আমি অনলাইন ব্যাচে পাচ্ছি একটু বলো তো, কারা কারা নতুন অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছে একটু বলো। হ্যাঁ, ভেরি গুড মুমতাহান, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি অনলাইন ব্যাচের স্টুডেন্ট, বাট কারা কারা নতুন অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছে একটু বলো তো, কমেন্ট করে দেখি দেখি কাদেরকে আমি নতুন ক্লাসে পাচ্ছি। মুবিনকে পাচ্ছি, সাদিয়া জান্নাতকে পাচ্ছি, মিসবল জান্নাত মিমকে পাচ্ছি, খালিদ হাসানকে পাচ্ছি, সাদিয়া মিষ্টিকে পাচ্ছি, সাবাকে পাচ্ছি, আইমানকে পাচ্ছি, রাফিয়াকে পাচ্ছি, ভেরি গুড। তামিদ ইসলাম, তাসফিয়া, তারপর সাবা, আইমান, ইকরামুল কবির, রাফিয়া, ভেরি গুড, সবাইকে পাচ্ছি। আলামিন কিভাবে ভর্তি হবা? আচ্ছা বলছি, তেজেন্দ্রিয় চাকমা, জারিফ, সবাই আসছো, রাইয়ানও আসছো। ওকে, এনামুল কবির, ভেরি গুড। সো যে বলছিলা যে হচ্ছে ভর্তি কিভাবে হব, সেটার জন্য হচ্ছে ভাইয়া তোমাকে দুইটা কাজ করতে পারো। এক, প্রথমত ওয়েবসাইটে যেতে হবে বা অ্যাপে যেতে হবে, গিয়ে তোমার লগ ইন করে তোমার ক্লাস সিলেক্ট করে
সাবস্ক্রাইব করতে হবে, তাহলে হচ্ছে তুমি পেমেন্টের অপশন আসবে, পেমেন্ট করে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। কিংবা যদি কোনো সমস্যা ফেস করো, সেই ক্ষেত্রে আমাদের হেল্পলাইন যেটা রয়েছে 16910, সেটাতে কল দেওয়ার মাধ্যমে তোমরা কি করতে পারো, কল দেওয়ার মাধ্যমে তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, ভেরি গুড। সো লাস্টলি, এই গ্রুপটাতে কারা কারা আছো বলো তো? সুপার স্টুডেন্টস গ্রুপ, যেখানে হচ্ছে আমি অনেকগুলো পোস্ট দিয়ে থাকি, একটু আগেও দিয়েছি। কারা কারা আছো বলো দেখি? যারা যারা নেই, এখানে কিন্তু আমরা প্রায় সময় হচ্ছে আমাদের ফ্রি কন্টেন্ট গুলো দিয়ে থাকি, ঠিক আছে? সো যারা এই গ্রুপটাতে নেই, সুপার স্টুডেন্টস গ্রুপ, দেখো এখানে লেখা আছে যে আমাদের সবার ছবি এবং ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ 10ms, ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপ 10ms, এই গ্রুপটাতে কারা কারা আছো দেখি তো, বলো তো। আরিফিন, আরো ক্রিয়েটিভ কোশ্চেন চাও? সেটার জন্য তো অনলাইন ব্যাচে আসতে হবে, অনলাইন ব্যাচে পাবে তোমরা, ঠিক আছে? সো দিলরুবা, কোর্স রিলেটেড যত আপডেট দরকার আমাদের হেল্পলাইনে কল করো, তোমাকে হেল্প করে দিবে, ঠিক আছে? কোনো টেনশন নাই। সো ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10ms আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যারা যারা যুক্ত নেই ফেসবুকের এই গ্রুপটায়, আজকেই যুক্ত হয়ে যাবে। এবং আজকের এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু অবশ্যই এই গ্রুপে গিয়ে একটা রিভিউ দিয়ে দিবে। কি করবে ভাইয়া? রিভিউ দিয়ে জানিয়ে দিবে। ওকে, রিভিউ দিয়ে জানিয়ে দিবে, ঠিক আছে ভাইয়া? সো রিভিউ দিয়ে জানিয়ে দিবে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের। ওকে, সো অনলাইন ব্যাচে যারা আছো তারা তো আছোই, আর যারা যারা নতুন যুক্ত হচ্ছ, তোমাদের সাথে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। আচ্ছা হামিম, তুমি নেই কিভাবে হবে? ফেসবুকে যাবে, গিয়ে হচ্ছে এই গ্রুপটা, এটা লিখে সার্চ করবে ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10ms, এটা লিখে সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে? সো যারা যারা নেই সবাই চলে আসো, ইনশাল্লাহ দেখা হবে, সবার সাথে আড্ডা হবে, গল্প হবে, এবং অবশ্যই কিউএনএ ক্লাসে তোমাদের যত ডাউট আছে সবগুলো হচ্ছে তোমাদের তো ক্লিয়ার করিয়ে দিই। ওকে, সো টেনশন করার কোনো দরকার নাই, ভাইয়ের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে, যারা যারা যুক্ত হচ্ছে দেখা হচ্ছে। সো আমি আবারও বলছি, আরো একবার শর্টে বলে দিচ্ছি, আজকে ক্লাসটা কিন্তু জাস্ট একটা ছোট্ট একটা টপিকে ছিল, ঠিক আছে? জাস্ট ছোট্ট একটা টপিক ছিল, ঠিক আছে? সো এই ছোট্ট একটা টপিক ছাড়াও পুরো চ্যাপ্টারে তো আরো অনেকগুলো টপিক আছে, তাই না? আরো অনেকগুলো টপিক আছে। সো এই প্রত্যেকটা টপিক ভালো মতো পড়তে চাইলে এবং পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই তো প্রত্যেকটা টপিক পড়তে হবে। সো ডিটেইলসে মনে রাখতে কিভাবে কিভাবে মনে রাখতে হবে, কিভাবে ভালো মতো পড়তে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমার অনলাইন ব্যাচে পড়িয়ে থাকি। সো এটা জানো তোমরা যারা আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট, আজকে তো দেখেও ফেললে, সো আশা করি বুঝতেই পারছো। সো মিস কিন্তু করা যাবে না, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আরেকটা কথা, অনেকের মনে প্রশ্ন ছিল না যে ভাইয়া কোর্সে কিভাবে হচ্ছে যুক্ত হব, কোর্সের ফি কত, প্রবলেম হচ্ছে, অনেক সমস্যা, যত ধরনের সমস্যা আছে, ঠিক আছে? যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্য এই নাম্বারটাতে কল দিবে, ঠিক আছে? 16910, এই নাম্বারটাতে কল দিবে তোমরা, 16910, এই নাম্বারে কল দিবে। কল দিয়ে তোমাদের কোর্স রিলেটেড যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, অবশ্যই সেটা আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই